আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছে আমি মবিনা মিম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। রোববার ঢাকার একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে এই বার্তা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে সাংবাদিকদের ব্রিফ করে তিনি এ তথ্য জানান ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সংকটকালীন বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। সংকটকালীন তারা সহায়তা করেছে। বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করতে যাচ্ছে। 2 সপ্তাহ হলো বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি দেশে থেকে পালিয়ে গেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন থেকে উঠে এসেছে এমন তথ্য। তারা জানায়, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম, যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ খরচ ধরা হয় $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা এবং পরিবারের কয়েক সদস্য। ভবন পুড়ছে, ভয়ঙ্কর সহিংসতা চলছে এবং সাহায্যের জন্য নারীরা কাঁদছে। এগুলো এমন ভিডিও যেগুলো দিয়ে প্রচার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু গণহত্যা চলেছে। ব্রিটিশ উগ্র ডানপন্থী টমি রবিনসন বাংলাদেশের এসব ভিডিও শেয়ার করেছেন। তবে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে যেসব ভিডিও ও তথ্য ছড়ানো হয়েছে সেগুলোর বেশিরভাগই ভুয়া। আর এসব ভিডিও ও তথ্য ছড়িয়েছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের উগ্র ডানপন্থী ইনফ্লুয়েন্সাররা। এতে করে সত্যিকার ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিবিসি বেশ কয়েকটি ভিডিও ও তথ্যের সত্যতা যাচাই করেছে, যেগুলো প্রায় সবই ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে। 2013 সালের 5 মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে মামলা হয়েছে। রোববার বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারি মামলাটি দায়ের করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্থানে 11টি মামলা, যার মধ্যে রয়েছে 8টি হত্যা, 1টি অপহরণ এবং 2টি মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। 2014 ও 2018 সালে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। একই সঙ্গে 2014 ও 2018 সালের নির্বাচনের আগে সিইসি সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল চাওয়া হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী রিটটি করেন। বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে। রিটকারীদের আইনজীবীরা জানান, ইসি নিয়োগ নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। 2022 সালের আইনে দায় মুক্তি দেওয়ার এমন বিধান অসাংবিধানিক। তারা মনে করেন 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনের দায়িত্বে থাকা ইসির নিয়োগ ছিল অবৈধ। সে কারণে তাদের অধীন হওয়া নির্বাচনও অবৈধ। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা এবং উপজেলা পরিষদের মেয়র, চেয়ারম্যানদের
অপসারণ করতে পারবে সরকার। তাছাড়া এসব স্থানে প্রশাসকও নিয়োগ করতে পারবে এমন বিধান রেখে অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার এই সংক্রান্ত পৃথক অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়, অন্য কোনো আইন বা বিধানে ভিন্ন কিছু থাকলেও বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে বা জনস্বার্থে সরকার মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অপসারণ করতে পারবে। একইভাবে এসব স্থানে একজন প্রশাসকও নিয়োগ দিতে পারবে সরকার। এতে আরও বলা হয়, এক্ষেত্রে প্রশাসকের কাজে সহায়তা করার জন্য একাধিক সদস্যের কমিটিও গঠন করতে পারবে সরকার। কমিটির সদস্যরা যথাক্রমে মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারক, রাজনীতিবিদ, পুলিশ ও বেসামরিক কর্মকর্তা সহ ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, সারা দেশের ছাত্র জনতার আন্দোলনের সময় প্রাণহানির সংখ্যায় ৫ জন বিচারক, ২৪ জন রাজনীতিবিদ, ২৮ জন পুলিশের কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশ সদস্য, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন ও তাদের পরিবারের ৫১ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি উন্নতি হওয়ায় ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায়। এছাড়া এখন পর্যন্ত ৪ জনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ৩ জন ও তাদের পরিবারের ৪ জন সদস্য সহ মোট ৭ জন সেনানিবাসে রয়েছে। রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা নিতে নির্দেশ দিয়েছে আদালত। রোববার রংপুরের তাজহাট থানাকে এই নির্দেশ দেন আদালত। আসামিরা হলেন রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান। এর আগে আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে রংপুরের তাজহাট থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মাহিম নামে ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়, যদিও পরে জামিনে মুক্তি পায় সে। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে মারা যান আবু সাইদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশের অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ওপার বাংলায় কাজের পাশাপাশি অভিনেত্রী ঋতুপর্ণা সেনের সঙ্গে বেশ ভালো সখ্য রয়েছে তার। তাদের বন্ধুত্বের কথা কমবেশি সবারই জানা। দুজনের বাড়িতে যাতায়াত রয়েছে তাদের। কলকাতায় গেলে ঋতুপর্ণার বাড়িতে ফেরদৌস, আবার ঢাকায় এলে নায়কের বাড়িতে অতিথি হন ঋতুপর্ণা। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর কোথাও দেখা যায়নি ফেরদৌসকে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব নন তিনি। এদিকে হঠাৎ গত ২ দিন ধরে নেটদুনিয়া চর্চিত হচ্ছে বন্ধু ঋতুপর্ণার কলকাতার বাড়িতে আশ্রয় নিয়েছেন ফেরদৌস। তবে গত ১৭ আগস্ট দেশের একটি গণমাধ্যমে খবরটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন ঋতুপর্ণা। বর্তমানে সিঙ্গাপুরে আছেন তিনি। চলতি বছর অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-20 বিশ্বকাপ। তবে সরকার পরিবর্তনের পর বদলে গেছে চিত্র। সভাপতি সহ আত্মগোপনে বিসিবির অনেক পরিচালক। ছাত্র জনতার আন্দোলনে ছড়িয়ে পড়া সহিংসতার কারণে বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে নারী বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে নারী বিশ্বকাপ আয়োজনে আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার পর্যন্ত পিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখাচ্ছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত। নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। রোববার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ একটা সংকটকাল সময় পার করছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুক আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশে আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুবিনা আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।